অনেক বড় ক্ষতি হচ্ছে। এই ক্ষতিটাই কি ইডি সিবিআই করতে চাইছে নাকি কেন্দ্র সরকার করতে চাইছে? যদি কেন্দ্র সরকার বলে ইডি সিবিআই পুরো স্বাধীন সংস্থা, কোনো রকম হস্তক্ষেপ কেন্দ্র সরকার করে না, কোনো রকম নজরদারিও রাখে না যে তারা কি কাজ করছে, ভালো কাজ করছে না খারাপ কাজ করছে, কোনো কিছুই দেখে না, তারা তাদের মতো করে কাজ করছে, কোনো নজরদারি নেই, তাহলে এটা কিন্তু খুব ভয়ঙ্কর। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য, 26-এর বিধানসভা নির্বাচনের জন্য খুব ভয়ঙ্কর হতে চলেছে। এর থেকে ভালো হতো যদি ইডি সিবিআই পশ্চিমবঙ্গে কিছুই না করতো, অনেক ভালো হতো। ইডি সিবিআই যদি পশ্চিমবঙ্গে কোনো তল্লাশি না চালাতো, কোনো অভিযান না চালাতো, কোনো মামলার তদন্ত না করতো, তাহলে আরও বেশি ভালো হতো। যেটা করছে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা কে বানিয়েছে? ইডি বানিয়েছে। দিল্লিতে ডেকে, ইডি দপ্তরে ডেকে, সারাদিন বসিয়ে রেখে, সন্ধেবেলায় চা কফি খাইয়ে ছেড়ে দিচ্ছে। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে বড় বড় ভাষণ দিচ্ছেন যে আমাকে শুধু শুধু আটকে রাখা হয়েছিল, আমার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণই নেই। আজকে সুপ্রিম কোর্টে ইডির করা ওই আইপ্যাক মামলার শুনানি আবার পিছিয়ে গেল। কাদের কারণে পিছিয়ে গেল? এবার আর কপিল সিব্বলের কারণে নয়, এবার ইডির কারণেই মামলার শুনানি পিছিয়ে গেল। এর আগে আপনারা জানেন কপিল সিব্বলের অসুস্থতার কারণে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল, শুনানি হয়নি। আজকে এই তারিখ ছিল শুনানির, আজকে আবার এই মামলাটা পিছিয়ে দেওয়া হলো ইডির আইনজীবীদের কারণে। মানে কি চলছে? সার্কাস চলছে। তাহলে এত তৎপরতা কেন ছিল বাংলার মানুষ জানতে চায়। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মামলাটাকে নিয়ে যাওয়া হলো যে হাইকোর্টে সঠিকভাবে শুনানি সম্ভব নয়, তার কারণ এখানে তৃণমূলের প্রভাব রয়েছে, তৃণমূলের আইনজীবীদের প্রভাব রয়েছে, তারা বাধা দিচ্ছে, তারা ঝামেলা তৈরি করছে শুনানির দিন। সেই কারণে এই মামলাটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হলো যে সুপ্রিম কোর্টে সঠিকভাবে বিচার হবে, সঠিকভাবে শুনানি হবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কি ওই ফাইলগুলো চুরি করেছিলেন? সেই ফাইলগুলো কি সত্যি কয়লা পাচারের ফাইল ছিল, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন সেটাই সত্যি ছিল? এটাই তো প্রমাণ করার বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় ইডির কাজে বাধা দিয়েছিলেন কি না এটাই তো প্রমাণ করার বিষয়। এটার শুনানি কেন বারবার পিছিয়ে যাচ্ছে, এটাই বাংলার সাধারণ মানুষের প্রশ্ন। কি উদ্দেশ্য নিয়ে তাহলে ইডি আইপ্যাকের অফিসে অভিযান চালিয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় কেন ছুটে গেল? এই সব কিছুই কি তাহলে একটা নাটক ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য একটা নাটক ছিল? যদি মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধী হয়, যদি মমতা বন্দ্যোপাধ্যায় দোষী হয়, তাহলে ইডি কেন গুরুত্ব দিয়ে এই মামলাটাকে সুপ্রিম কোর্টে রাখছে না? কেন এত গাফিলতি ইডির? কি কারণে? বাংলার মানুষ এমনিতেই ইডি সিবিআইকে আর বিশ্বাস করে না। ইডি সিবিআইয়ের ওপর থেকে বাংলার মানুষের আস্থা অনেকদিন আগেই উঠে গেছে। কি দরকার ছিল নির্বাচনের আগে আইপ্যাকের অফিসে অভিযান চালানোর, যদি আপনারা সেখান থেকে কিছু নাই পান? আর যদি পেয়ে থাকেন সেটা সুপ্রিম কোর্টে পেশ করুন যে আমরা এই এই প্রমাণ পেয়েছি, আমাদের কাছে এই এই প্রমাণ রয়েছে। আর যদি প্রমাণ নাই থাকে, কি দরকার ছিল নির্বাচনের আগে এই রেডটা করার, এই মামলাটাকে নিয়ে এত টানা হিচড়া করার, এত জল গরম করার? এতে তো তৃণমূল সুবিধা পেয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় যে বারবার বলেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে আমাদের ওপরে চাপ প্রয়োগ করা হচ্ছে, আমাদের উপরে প্রেশার দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে অন্যায়ভাবে ব্যবহার করা হচ্ছে, সেটাই তো সঠিক প্রমাণ হচ্ছে এখন। তাহলে তার কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজ পর্যন্ত প্রমাণ করতে পারলো না কোনো একটা দুর্নীতি সঠিকভাবে, সঠিক তথ্য প্রমাণ আদালতে পেশ করতে পারলো না, তৃণমূলের কোনো বড় মাথাকে জেলে ঢোকাতে পারলো না। বাংলার মানুষ তো চায় যদি দুর্নীতি হয়ে থাকে, দুর্নীতি যদি হয়ে থাকে না, দুর্নীতি তো হয়েছে, কয়লা পাচার হয়েছে, গরু পাচার হয়েছে, বালি পাচার হয়েছে, চোখের সামনে দিয়ে পাচার হয়েছে, চাকরি বিক্রি হয়েছে, শিক্ষায় দুর্নীতি হয়েছে, এগুলো তো দুর্নীতি হয়েছে। তাহলে এই দুর্নীতির তদন্ত কেন ইডি সিবিআই সঠিকভাবে আজ পর্যন্ত করতে পারলো না? কেন বড় মাথাদেরকে ধরতে পারলো না? কেন বারবার এই নাটক আমরা দেখছি? ইডি সিবিআই এসে রেড করছে, তদন্ত করছে, এর বাড়ি যাচ্ছে, ওর বাড়ি যাচ্ছে, কিন্তু দিন শেষে আদালতে গিয়ে কি কাজের কাজ কিছু করতে পারছে না। যাদেরকে ধরছে তারা জামিনে বেরিয়ে আসছে, তারা বেল পেয়ে যাচ্ছে, তাদেরকে আটকে রাখতে পারছে না। তাহলে এই নাটকটা কেন? ওই অমিত শাহ যতই কলকাতায় এসে বলুক না কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা স্বাধীনভাবে কাজ করবে, তাদের কোনো প্রভাব নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে, কিন্তু বাংলার মানুষ এইটাকে আপনাদের অপদার্থতা হিসাবেই দেখবে।
অমিত শাহর অপদার্থতা হিসাবেই দেখবে, তার কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো কেন্দ্রীয় সরকারের অধীনে আসে। যেরকম পুলিশ যদি কোনো ভুল করে, পুলিশ যদি কোনো গাফিলতি করে, পুলিশ যদি সঠিকভাবে কাজ না করে, রাজ্য সরকারের কোনো কর্মচারী সঠিকভাবে কাজ না করে, গাফিলতি করে বা অন্যায় করে, তাহলে সেই দায়টা তো রাজ্য সরকারের ওপরেই চাপে। পুলিশ অপরাধ করলে আমরা পুলিশ মন্ত্রীকে দোষী করি, তার কারণ পুলিশ মন্ত্রী যিনি রয়েছেন তিনি পুরোটা দেখেন। তাহলে কি ইডি সিবিআইয়ের ওপরে কেন্দ্র সরকারের কোনো নজরদারি নেই? ইডি সিবিআই নিজেদের মতো করেই কাজ করছে, যা মনে আসছে তাই করছে, কোনো নজরদারি নেই? নাকি ইডি সিবিআইয়ের আধিকারিকরা ঘুষ খেয়েছে, টাকা পয়সা খেয়েছে তৃণমূলের থেকে, সেটাও কেন্দ্র সরকারের জানে না, সেটাও অমিত শাহ জানে না, সেটাও নরেন্দ্র মোদী জানে না? আসল গল্পটা কি? কেন এই রাজ্যে বারবার ইডি সিবিআই ব্যর্থ হচ্ছে? কি কারণে বড় মাথাদেরকে ধরতে পারছে না? এই প্রশ্নের উত্তর কিন্তু কেন্দ্র সরকারকে দিতে হবে। অমিত শাহ যাই বলুক না কেন, যেভাবেই বলুক না কেন, যে অঙ্গভঙ্গি করেই বলুক না কেন, এটার প্রভাব কিন্তু নির্বাচনে পড়তে চলেছে। শ্রমিক ভট্টাচার্য যাই বলুক না কেন, এটার প্রভাব কিন্তু বিধানসভা নির্বাচনে কিছুটা হলেও পড়বে। বাংলার মানুষ এই নাটক আর নিতে পারছে না। ইডি সিবিআই পশ্চিমবঙ্গে যেগুলো করছে তাতে কিন্তু বিজেপির কোনো লাভ হচ্ছে না, বিজেপির ক্ষতি হচ্ছে, অনেক বড় ক্ষতি হচ্ছে। এই ক্ষতিটাই কি ইডি সিবিআই করতে চাইছে, নাকি কেন্দ্র সরকার করতে চাইছে? যদি কেন্দ্র সরকার বলে ইডি সিবিআই পুরো স্বাধীন সংস্থা, কোনো রকম হস্তক্ষেপ কেন্দ্র সরকার করে না, কোনো রকম নজরদারিও রাখে না যে তারা কি কাজ করছে, ভালো কাজ করছে না খারাপ কাজ করছে, কোনো কিছুই দেখে না, তারা তাদের মতো করে কাজ করছে, কোনো নজরদারি নেই, তাহলে এটা কিন্তু খুব ভয়ঙ্কর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য, 26-এর বিধানসভা নির্বাচনের জন্য খুব ভয়ঙ্কর হতে চলেছে। এর থেকে ভালো হতো যদি ইডি সিবিআই পশ্চিমবঙ্গে কিছুই না করতো, অনেক ভালো হতো। ইডি সিবিআই যদি পশ্চিমবঙ্গে কোনো তল্লাশি না চালাতো, কোনো অভিযান না চালাতো, কোনো মামলার তদন্ত না করতো, তাহলে আরও বেশি ভালো হতো। যেটা করছে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা কে বানিয়েছে? ইডি বানিয়েছে। দিল্লিতে ডেকে, ইডি দপ্তরে ডেকে, সারাদিন বসিয়ে রেখে, সন্ধেবেলায় চা কফি খাইয়ে ছেড়ে দিচ্ছে। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে বড় বড় ভাষণ দিচ্ছেন যে আমাকে শুধু শুধু আটকে রাখা হয়েছিল, আমার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণই নেই। আর তথ্য প্রমাণ তো আজ পর্যন্ত আদালতে দিতে পারলো না ইডি সিবিআই। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো নেতা বানিয়েছে ইডি সিবিআই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সিপিএমের সঙ্গে লড়াই করে নেতা হয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেসের সঙ্গে বা বিজেপির সঙ্গে লড়াই করে নেতা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করেছে তার কোনো প্রমাণ ইডি সিবিআই আজ পর্যন্ত না তো সংগ্রহ করতে পেরেছে, না সেই প্রমাণ আদালতে দেখাতে পেরেছে। যদি দেখাতে পারতো তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিনে তিহার জেলে থাকতো, জেলের ভেতরে থাকতো। আর এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুবিধা করে দিয়েছে। সত্যি তো বাংলার মানুষ মনে করেছে, সত্যি তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দুর্নীতি করে, বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে ইডি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো গেছে, বুক ফুলিয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাজিরা দিয়েছে ইডি দপ্তরে গিয়ে, তারপরে আবার বেরিয়েও এসেছে। আজ পর্যন্ত তো ইডি কিছু করতে পারলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এটা বাংলার কিছু মানুষ মনে করছে। একজন বিজেপি নেতা বা কর্মীর দৃষ্টিকোণ থেকে যদি আপনি এই গোটা বিষয়টাকে দেখেন, তাহলে আপনার মনে হবে সব ঠিক আছে। কিন্তু একজন যদি সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে আপনি পুরো বিষয়টাকে দেখেন, তাহলে আপনার মনে হবে যে ঠিক না, বিষয়টা ঠিক হচ্ছে না।